আচ্ছা 2018 সালের প্রশ্নটা আমরা সলভ করবো, ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 2018 সালের এটা দেখতেছি 2018 সালে এটা মনে হয় আসছিল অনার্স দ্বিতীয় বর্ষে 2018 সালে, ঠিক আছে? দেখেন এখানেও কিছু ঝামেলা আছে, এই অঙ্কটাও একটু জটিল, তবে একটু বড়, পারবেন সকলেই। দেখেন এখানে বলে দিচ্ছে নিট ইনকাম 2017 ওয়াজ টাকা 36,000। A fully depreciated equipment and had originally cost of টাকা 5,000 were sold for টাকা 1,200। এ দুটো বোঝার চেষ্টা করবেন। ফুললি ডেপ্রিসিয়েটেড মানে কি? সম্পূর্ণটা অবচয়। ফুললি সম্পূর্ণটা ডেপ্রিসিয়েটেড মানে কি? অবচয়, ফুল অবচয়। সম্পূর্ণটা অবচয়। অরিজিনালি হুম। যেটার কস্ট টাকা 5,000 were sold, মানে 5,000 5,000 টাকার টাকা একটি বিক্রয় করা ইকুইপমেন্ট, হচ্ছে। 5,000 টাকার একটি ইকুইপমেন্ট যেটা সম্পূর্ণটাই অবচয় হয়ে গেছে। আচ্ছা 5,000 টাকার ইকুইপমেন্টই যদি সম্পূর্ণ টাকা অবচয় হয়, এইটা যদি আবার 1,200 টাকায় বিক্রি করে, ফর টাকা 1,200 was sold ফর টাকা 1,200, তাহলে এই যে 1,200 টাকা যদি বিক্রি করে তাহলে তার লাভ হয়েছে না লস হয়েছে? স্যার লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে? 1,200 টাকায়। কত টাকা? 1,200 টাকা স্যার। 1,200 টাকা। তাহলে এর জন্য কি আপনি বলতে পারেন গেইন অন সেলস নাকি? জি স্যার, গেইন অন সেলস। গেইন অন জি, সেলসটা কোথায় যায়? গেইন অন সেলস যায় স্যার অপারেটিং অ্যাক্টিভিটিজ এর আমাদের ভিতরে। কোথায় যায় বলেন? অপারেটিং অপারেটিং। অ্যাক্টিভিটিস এর ভিতরে। এটা কি রাইয়েন আপু বুঝছেন? অ্যাক্টিভিটিস এর। জি। এরপরে এই যে স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয়, এই যে বিক্রয়ের টাকাটা যে বিক্রি করছেন, এই যে 1,200 টাকায় বিক্রি করছেন, এই 1,200 টাকা কিন্তু আবার বিক্রয়ের ভিতরেও যাইবে, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। এই দেখেন আমি একটু বুঝতে পেরেছি। এসে যাচ্ছি, এইখানে কিন্তু এই যে ইকুইপমেন্ট বিক্রি করছেন 1,200, এখানে কিন্তু আসবে, আসবে না? জি। আবার 1,200 টাকা যে বিক্রি করছেন, এখানে লাভ হয়েছে 1,200 টাকা। লাভ হয়েছে কত টাকা? গেইন অন সেলস 1,200 টাকা। এটার জন্য হচ্ছে গেইন অন সেলস 1,200। কয়টা জায়গায় গেল বলেন? দুইটা যাবে। দুইটা জায়গায়। আচ্ছা মনে রাখবেন, সেলসকৃত পণ্যের সেলসকৃত পণ্যের দাম ইকুইপমেন্ট থেকে বাদ হয়ে যাবে, ঠিক আছে? যখন অপচয় করব তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। এরপর আসেন, দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড 6,500 টাকা। লং টার্ম ইনভেস্টমেন্ট এটা একটা দীর্ঘমেয়াদী সম্পদ, এটার বিক্রি করা হয়েছে কত টাকা? 4,500 টাকা। তাহলে এখানেও এইটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটির ভিতরে যাবে। এই যে ইনভেস্টিং জি। অ্যাক্টিভিটির ভিতরে ইনভেস্টমেন্ট সোল 6,500 টাকা। বিষয়টা ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা, এডিশনাল ইকুইপমেন্ট পারচেস ডিউরিং দ্য ইয়ার, এই বছরে অতিরিক্ত ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 15,000 টাকার। হুম। তাহলে এটা তো স্থায়ী সম্পত্তির ক্রয় নাকি? জি স্যার। হুম। স্থায়ী সম্পত্তির ক্রয় করলে এটাও তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে যাইবে, কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ভিতরে যাই হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্রয় এবং স্থায়ী সম্পত্তির বিক্রয় নাকি? জি। হুম। এই তিনটে এন্ট্রি আশাবাদী বুঝতে যাওয়ার কথা, কারণ এই তিনটে এন্ট্রি এই তিনটেই ক্লিয়ার। জি। জি। জি ভাই। আচ্ছা তাহলে এইটার ভেতরে আমরা একমাত্র একটা পাইলাম ডেপ্রিসিয়েশন, কি পাইছি বলেন, যেটা অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ভেতরে যাইবে। কত টাকা বলতে ডেপ্রিসিয়েশন। পারেন? এই স্যার 5,000 টাকার একটা ডেপ্রিসিয়েশন হিসাব 5,000। হইবে, যে 5,000 টাকার এটা সম্পূর্ণ অবচয় হয়ে গেছে এবং এইটা আপনারা বিক্রি করে দিয়েছেন, ক্লিয়ার? জি। আচ্ছা হুম। আমরা একটু অবচয়টা মুখে মুখে বের করি। আচ্ছা। আপনারা এটার জন্য একটু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফলো করবেন সব সময়। 2017 সালে অবচয় কত টাকা বলেন তো একটু? সরি স্যার 16 সালে। 2017 সাল তো পরের কথা, 2016 সাল আগে। 2016 সালে অবচয় কত টাকা? 12,500। 12,500 টাকা। এই 12,500 টাকার ভিতরে স্যার আমাদের একটা 5,000 টাকার একটা ইকুইপমেন্ট আমরা বিক্রি করে ফেলছি,
মানে এটা সম্পূর্ণ অপচয় হয়েছে আমরা এবং কি বিক্রিও করে ফেলছি। এই যে 5,000 টাকার ইকুইপমেন্টের যে অপচয়টা, মানে 5,000 টাকা এই 1200 টাকা থেকে বাদ যাইবে। এটা কি বুঝেন? তাই না আপু? 1200 টাকা হবে। আর একবার বলেন। মানে ওই মনে রাখেন, ডিসকার্ডেড হওয়া যদি কোনো পণ্যের মানে ডিসকার্ডেড হয় তাহলে বাদ যাইবে, হুম যদি কোনো সেলস করা হয় তাহলে সেক্ষেত্রেও কি হয়ে যাবে, হুম, বাদ বাদ যাইবে। যাবে। বাদ যাবে। ধরেন যে সকল হুম, ইকুইপমেন্ট আমরা তো ইকুইপমেন্টের অপচয় এখানে ধার্য করি, সেই জি ইকুইপমেন্টটি যদি আপনি বিক্রি করে ফেলান তার অপচয়টা আমরা এখান থেকে ধরবো না। ক্লিয়ার? আচ্ছা। এই দেখেন, হুম আমি একটু বলছি, এই দেখেন, a fully depreciated equipment that had originally cost টাকা 5,000, একটা ইকুইপমেন্ট যার দাম 5,000 টাকা, এটা সম্পূর্ণ অপচয় হয়ে গেছে। সম্পূর্ণ কি হয়েছে? অবশ্যই হয়ে গেছে। এই আবার এই ওই যে অপচয় যে হয়েছে, আবার এই পণ্যটা আমরা সাথে সাথে বিক্রিও করে ফেলাইছি। কি করছি? বিক্রি করছি 1200 টাকা। এই পণ্যটা যেহেতু আমরা এই 5,000 টাকা অপচয়, এই 5,000 টাকা সম্পত্তিটা যেহেতু বিক্রি করছি, এইটা আমরা এই অপচয়ের ভিতরে রাখবো না, আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। ক্লিয়ার? জি। 12,500 5,000 টাকা কম। থেকে আপনি এই 500 কত টাকা, 5,000 টাকা বাদ দেন। 12,500 থেকে 5,000 টাকা বাদ দেবো। থাকার কথা 7,000 টাকা। থাকার কথা কত? 12,000 7,000। 7,000 টাকা। 2016 সালে অবস্থায় থাকার কথা 7,000 টাকা, কিন্তু 2017 সালে এসে দেখতেছেন অবস্থায় আছে কত টাকা? 15,000 টাকা। তাহলে অবচয় কি আরো হয়েছে না? কারণ ইকুইপমেন্ট তো আরো আছে। জি হয়েছে। বুঝছেন কিনা? জি স্যার। তাহলে কত টাকা অবচয় হয়েছে? 15,000 7,000 টাকা টাকা। থেকে আপনি 7,000 টাকা বাদ দেন, 8,000 টাকা 15,000 অবচয় টাকা হয়েছে। থেকে হ্যাঁ, 8,000 টাকা। হ্যাঁ, 8,000 টাকা। এটা কি বুঝছেন? জি জি। স্যার। আমি আবারও বললাম, আমাদের 2016 সালে অবচয় হচ্ছে 12,500 টাকা। এই 12,500 টাকা থেকে আমরা একটি মেশিন মানে একটা ইকুইপমেন্ট বিক্রি করে ফেলছি 5,000 টাকা। মানে যে ইকুইপমেন্টের দাম ছিল 5,000 টাকা এবং 5,000 টাকার এটা এই অবচয়টা এই মানে এই ইকুইপমেন্ট আমরা কি করছি, বিক্রি করে ফেলাইছি। এই ইকুইপমেন্টে কি করছি? বিক্রি করে ফেলে। তাহলে এই ইকুইপমেন্টের টাকাটা আমরা এই পিছনের বছর থেকে বাদ দিয়ে দিব। 2016 সাল থেকে, 2016 সালের ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন যেটা আছে এটা থেকে আমরা ওই টাকাটা কি করব? বাদ দেবো। বাদ দিয়ে দেবো। তাহলে 12,500 টাকা থেকে 12,500 টাকা থেকে যদি 5,000 টাকা বাদ দেই তাহলে থাকে আমাদের 7,000 টাকা। ঠিক আছে? তাহলে 2016 সালে অবচয় থাকার কথা কত? 7,000 টাকা। 2017 7,000। সালে এসে দেখি অবচয় আছে 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা থেকে আপনি বাদ দিবেন কত টাকা বলেন? 7,000 টাকা। তাহলে থাকে কত বলেন? স্যার 7,000 টাকা। 7,500 থেকে। যদি 15,000 টাকা থেকে আমরা বাদ দিব কত জন? 12,500 থেকে যদি 5,000 টাকা বাদ দিই তাহলে থেকে 7,500। আচ্ছা, আমি 7,000। একটু ডেপ্রিসিয়েশন আমি আপনাদেরকে দেখাই। এই ওপেনিং একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4,500 টাকা না, এটা না ওখান আগেরটা। থেকে ওটা তো আগেরটা স্যার। এটা ছিল আগেরটা। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ভুল আছে। এটা আগেরটা কপি করে আনছিলাম তো, আগেরটাই থেকে গেছে। আচ্ছা, হিসাব একটু আপনারা বলেন, এখানে আসলে কত? ওপেনিং এ ছিল কত বলেন তো একটু? ওখানে ছিল 12,500। 12,500। তাহলে এখানে লিখলাম 12,500। এই যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ডিসকার্টেড, আর এখানে হবে সেলস ইকুইপমেন্ট। কি হবে? সেলস। সেলস ইকুইপমেন্ট। সেলস করছি কত টাকার বলেন? 5,000 টাকা। 5,000। সেলস করছি কত? 5,000। 5,000। তাহলে থাকে কত? 7,500। 7,500। এই 7,500 টাকা থাকার কথা, কিন্তু আছে যে কত? এই দেখেন, ক্লোজিং 15,000। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে কত? 15,000। 15,000। কত আছে? 15,000। 15,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 15,000। এখন তো এই দেখেন, থাকার কথা 5,000, সরি, থাকার কথা 7,500, জি। আছে 15,000। তাহলে নতুন আসছে কত? 7,500। 15,000 টাকা থেকে যদি আপনি বাদ দেন 7,500, 7,500 থাকেও সে কত? 7,500। কত থাকে? 7,500। 7,500। 7,500। তাহলে এইখানের জন্য ডেপ্রিসিয়েশন হবে 7,500।
বুঝতে পারছেন? এই যে দেখেন ডেপ্রিসিয়েশন 7,500, জি বুঝছেন? জি জি স্যার। আচ্ছা, এরপরে এইখানেও নিট ইনকাম নাই, দেখেন একটু জি না আছে, জি না। এই যে আছে 36,000 টাকা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে? এখানে নিট জি। ইনকাম আছে কিন্তু এখানে ডিভাইডেন্ড নাই, কি নাই বলেন? ডিভিডেন্ড নাই। নিট ইনকাম এবং ডিভাইড ডিভিডেন্ড যেটাই না থাকুক আমরা বের করতে পারবো। দেখেন এখানে ডিভিডেন্ডটা একটু বের করে নিই। একটা অঙ্কে যেমন নিট ইনকাম বাধ্যতামূলক, ডিভিডেন্ড বাধ্যতামূলক, মনে রাখবেন প্রতিটা অঙ্কের যেটা আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে, এই যে ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাদের এই যে ডিভিডেন্ডের টাকাটা, ওই জন্য সরি ইনভেস্টিং তো না, ফাইন্যান্সিং এ এই যে ডিভাইডিং পেইড এই টাকাটা কিন্তু বাধ্যতামূলক থাকবেই, ঠিক আছে? না থাকলেও আমাদের বের করে নিতে হবে, না থাকলে কি করতে হবে? বের করে নিতে হবে। বের করে নিতে হবে। যেহেতু এই অঙ্কটা এখনো শুরুই করিনি তাহলে আমরা একটু ডিভাইডেন্ড পেইডটা বের করে দেখাই। এই যে দেখেন ডিভাইডেন্ড পেইড কিভাবে বের করব, এখানে করা আছে দেখেন, ওপেনিং রিটার্ন আর্নিং 5,000 টাকা, এই দেখেন ওপেনিং রিটার্ন আর্নিংটা দেখেন, এই ওপেনিং রিটার্ন আর্নিং 5,000 টাকা। এখান থেকে আমরা নিট ইনকামটা বাদ দিব, নিট ইনকাম 36,000 টাকা এখানে দেওয়া আছে, এই যে নিট ইনকাম 36,000 টাকা। 36,000 টাকা। আচ্ছা, এই 36,000 টাকা বাদ দিলে আমাদের থাকে 41,000 টাকা। এই 41,000 টাকা থাকার কথা, স্যার যোগ হয়েছে। হ্যাঁ? যোগ। হ্যাঁ এটা যোগ হয়েছে, সরি, এই নিট ইনকাম যোগ করতে হবে, তাহলে হয় কত? 41,000 টাকা। কত হয় বলেন? 41,000 টাকা। 41,000 টাকা। এবার আমাদের ক্লোজিং যে রিটার্ন আর্নিংটা এটা বাদ দিয়ে দিব, এই যে ক্লোজিং রিটার্ন আর্নিং, রিটার্ন আর্নিং ক্লোজিং মনে হয় 26,000 টাকা। 26,000। ক্লোজিং কত? আচ্ছা 26,000। এই 26,000 টাকা আমরা বাদ দিব। এই দেখেন লেস ক্লোজিং রিটার্ন আর্নিং 26,000 টাকা, এটা বাদ দিলে আমাদের ডিভিডেন্ড পেড থেকে 15,000 টাকা, বুঝছেন? বুঝছি। জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই অঙ্কের এই ডিভিডেন্ড লাগবে সকলের শেষে, আপাতত ডিভিডেন্ড লাগবে না। তাহলে আমাদের প্রথমে কি বের করবো বলেন? নিট ইনকাম। কি লাগবে বলেন? নেট ইনকাম। নিট ইনকাম নিট আমরা ইনকাম। বসাইলাম 36,000 টাকা। এরপর এই লাইনটা মুখস্থ করবেন, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে আমাদের প্রথমে নিব কি ডেপ্রিসিয়েশন, প্রথমে কি নিব? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করে কি আবার দেখানো লাগবে? জি না। না তাহলে লাগবে ডেপ্রিসিয়েশন না। আমরা পাইলাম 7,500 টাকা। ডেপ্রিসিয়েশন হুম, পাইছি কত? 7,500। 7,500। এরপরে আমাদের যাবে গেইন অন সেলস, লস এন্ড সেলস। ডেপ্রিসিয়েশনের পরে কি নিব বলেন? গেইন অন সেলস আর লস অন গেইন সেলস। অন সেলস অথবা গেইন লস অন অন সেলস সেলস। আর লস অন সেলস। এখন দেখেন এই গেইন অন সেলস আর লস অন সেলস আছে কি, আমরা একটা হিসাব তো এখানে বের করে রাখছিলাম, দেখেন জি এই 1200। 5,000 টাকা সম্পূর্ণটাই অবচয় হয়ে গেছে। এই অবচয়ের এই 5,000 টাকার এই ইকুইপমেন্টটি বিক্রি করা হয়েছে 1,200 টাকায়। যেখানে 5,000 টাকা সম্পূর্ণটা অবচয় হয়ে গেছে তখন তো আর কোনো ভগ্নাবশেষ মূল্য থাকে না, থাকে? সেই জি না। পণ্যটি যদি আবার 1,200 টাকায় বিক্রি করা হয় তাহলে সম্পূর্ণ টাকাটাই তো লাভ। জি তাহলে এই টাকা হচ্ছে গেইন অন সেলস। 1200 টাকা। এই দেখেন গেইন অন সেলস, যেহেতু এটা আমাদের ভালো লাগছে, মানে আমাদের যেই পণ্যটার দাম নাই সেই পণ্যটা আমাদের বিক্রি করে টাকা ইনকাম করছি, তাহলে আমাদের অবশ্যই এটা কি ভালো লাগার কথা, ফেভারেবল। তাহলে এই ক্ষেত্রে ভালো লাগলে আমাদের হবে কি বলছি? মাইনাস। ভালো লাগলে কি বলছি? মাইনাস। মাইনাস হবে। এটা কি বুঝছেন সকলে? জি স্যার। আচ্ছা এরপরে দেখেন, এখানে আমি মনে হয় আর কিছু পাইনি, আর কিছু পাওয়া গেছিল? জি না। এটা ছিল যেটা, দেখেন লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড 6,000 টাকা, 500 টাকা। এটা তো এখন একটু লং টার্ম ইনভেস্টমেন্ট উপরে আসেন তো, কত আছে? এই দেখেন লং টার্ম ইনভেস্টমেন্ট এখানে কিন্তু নাই। 2016 সালে যেটা ছিল 8,000 টাকা, 2017 সালে সেই লং টার্ম ইনভেস্টমেন্ট কি? কথা বলেন একটু, আছে? নাই স্যার। উম, আছে। নাই? আছে? না নাই, নাই নাই? খালি তাহলে কি করা হয়েছে বলেন? বিক্রি করছে। কি করছে? বিক্রি করে ফেলছি। বিক্রি এই করে 8,000 ফেলছি। টাকার লং টার্ম ইনভেস্টমেন্ট বিক্রি করছে 6,500 টাকায়। 8,000 টাকা লং টার্ম ইনভেস্টমেন্ট বিক্রি করছে কয় টাকায়? 6,000 6,500। টাকা।
তাহলে লাভ করছে না লস করছে? লস করছে। কত টাকা? লস করছে স্যার 1500 টাকা। 1500 টাকা। তাহলে এটা এই ক্ষেত্রে কি বলবেন? এটা কি হবে হচ্ছে বলেন একটু? লস অন সেলস। লস অন সেলস। লস অন সেলস অফ ইনভেস্টমেন্ট 1500 টাকা। যেহেতু এটা আমাদের লস হয়েছে, তাহলে এটা তোমার ভালো লাগার কথা না, অবশ্যই খারাপ লাগার কথা, সেক্ষেত্রে যোগ হবে। আশাবাদী বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এরপরে আমাদের আসেন স্থায়ী মানে আমাদের সম্পদগুলোতে, চলতি সম্পদ, অ্যাকাউন্টস রিসিভেবল। দেখেন 2016-তে ছিল 2500 টাকা, 2017 সালে আসছে 5000 টাকা। তাহলে এই যে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে পাইছে। সম্পদ বৃদ্ধি পেলে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগছে। ভালো লাগে। তাহলে অবশ্যই মাইনাস হবে। কত টাকা বলেন? 2500 টাকা। কত টাকা? 2500। 2500 টাকা। এই দেখেন, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 2500 টাকা মাইনাস হয়েছে। ক্লিয়ার? জি। জি। এরপরে এই হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এবার ইনভেন্টরি তো আমাদের সম্পদ। ইনভেন্টরি কি সম্পদ না? হ্যাঁ। আচ্ছা, ইনভেন্টরি 2016 সালে ছিল 30,000 টাকা, 2017 সালে 37,500 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পেয়েছে 7000। বৃদ্ধি পাইছে। হ্রাস পাইছে। না, বৃদ্ধি বৃদ্ধি পাইছে। কিভাবে? 35 থেকে আচ্ছা দেখেন, 2016 সালে 30,000 টাকা, 2017 সালে আসছে 37,000 টাকা। ও বৃদ্ধি হ্যাঁ, পাইছে। বৃদ্ধি পাইছে। তাহলে যদি বৃদ্ধি পায়, 37,500 কত টাকা বৃদ্ধি পাইছে? 7500। 7,500 টাকা। 7,500 টাকা। তাহলে ইনক্রিজ ইনভেন্টরি। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায়, আমাদের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তাহলে খারাপ লাগলে আমি অবশ্যই বলেছি, তাহলে কি বলছেন? সম্পদ বৃদ্ধি পেলে কি খারাপ লাগে কারো? ভালো লাগে। তাহলে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই মাইনাস হবে। হুম। না, ওই যে বিয়োগের ব্যাপারটা তো ওইটা মনে রাখছি, তো এর কারণে বলছি খারাপ লাগে। দেখেন, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, এটা তো গেছে, সরি। ইনক্রিজ ইন ইনভেন্টরি 7,500 টাকা মাইনাস হবে। ক্লিয়ার? হুম। এরপর আসেন, ইনভেন্টরি গেল। ইকুইপমেন্ট স্থায়ী সম্পত্তি আসবে না। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা ডেপ্রিসিয়েশনের ফলে এটা হয়ে গেছে। আসেন অ্যাকাউন্টস পেয়েবল, দায়। দায় পূর্বে আছিল 6,000, সরি 2,500 টাকা, এখন হয়েছে 9,000 টাকা। বৃদ্ধি পাইছে। দায় কি পাইছে বলেন? বৃদ্ধি পাইছে। কত টাকা বৃদ্ধি পাইছে? 3000 টাকা। সরি স্যার, কি বলেন? 9000। 6,500 টাকা বৃদ্ধি পাইছে। 6500 টাকা। কত টাকা বৃদ্ধি পাইছে? 6500। আচ্ছা বলেন, দায় বৃদ্ধি পেলে কারো ভালো লাগার কথা না খারাপ লাগবে? খারাপ লাগার কথা। খারাপ লাগার কথা। তাহলে অবশ্যই যোগ হবে। খারাপ লাগলে কি হবে? যোগ হবে। এই দেখেন, ইনক্রিজ ইন 6500। অ্যাকাউন্টস পেয়েবল 6,500 টাকা প্লাস হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এরপর আসেন ওয়েজেস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল গেল। ওয়েজেস পেয়েবলে 2016 সালে ছিল 5,500 টাকা, 2017 সালে হইল 500 টাকা। তাহলে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? হ্রাস পাইছে। হ্রাস পাইছে। হ্রাস পাইছে। কত টাকা হ্রাস পাইছে? 500। ওয়েজেস পেয়েবল, পেয়েবল মানে দায়। দায় যদি হ্রাস পায়, তাহলে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। ভালো ভালো লাগে। লাগবে। তাহলে ভালো লাগলে অবশ্যই মাইনাস। ভালো লাগলে কি হবে? মাইনাস। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 500 মাইনাস। ক্লিয়ার? হুম। আমার মনে হয় আর কিছু নাই। আপনারা দেখেন, এই যে ওয়েজেস পেয়েবল, বন্ড পেয়েবল দীর্ঘমেয়াদী দেয়, কমন স্টক দীর্ঘমেয়াদী দেয়, রিটার্ন আর্নিংও দেয়। এটা আসবে না আমাদের। ঠিক আছে? এখানে চলতি দায় দুইটাই আছে। চলতি দায় কয়টা আছে? দুইটা। এটা আমরা কি নিলাম সব কয়টা? এই কয়টা এন্ট্রি কি বুঝছেন? জি। আচ্ছা, এই কয়টার যোগ বিয়োগ করলে আমাদের 3,800 টাকা হয়। 3,800 টাকা যদি আমরা এই 36,000 টাকার সাথে যোগ করি, তাহলে 39,800 টাকা। এই 39,800 টাকার নাম হয় নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটার নাম কি বলেন? নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। বুঝতে পারছেন সকলে? জি। এই তো, এই হলো একটা ধাপ। এরপর করব আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি করব বলেন? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কয়টা জিনিস যায়? তিনটা। দুইটা জিনিস যায়। মূলত স্থায়ী সম্পত্তির ক্রয় এবং স্থায়ী সম্পত্তির
বিক্রয়। বিক্রয়। বলেন কি কি জিনিস যায়? সম্পত্তি ক্রয় বিক্রয়। স্থায়ী সম্পত্তির ক্রয় এবং স্থায়ী সম্পত্তির বিক্রয়। আচ্ছা, এইটা তাহলে আমরা এখানে বিক্রয়। দেখে নিছিলাম যখন আমরা সমন্বয়টা পড়ছিলাম। দেখেন এখানে এই যে 5,000 টাকার ইকুইপমেন্টটি এটা বিক্রি করা হয়েছে কত টাকায়? 1,200 টাকা। 1200 টাকায়। 1200 টাকা। তাহলে এই যে সোল্ড স্থায়ী সম্পত্তি বিক্রি হয়েছে এই আসলো 1200 টাকা। এই দেখেন ইকুইপমেন্ট সোল্ড 1200, পাইছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এরপরে লিখলাম এই দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড 6,500 টাকা। এই যে লং টার্ম দীর্ঘমেয়াদী মানে বিনিয়োগ, এটা যে বিক্রি করছে কত টাকা বিক্রি করছে? 6,500 টাকা। 6,500 টাকায়। এই দেখেন ইনভেস্টমেন্ট সোল্ড 6,500 টাকা। দেখেন এই দুইটা বিক্রি করছি, তাহলে এই দুইটা থেকে আমরা টাকা পাবো, এই কারণে যোগ। ক্লিয়ার? জি। এরপর আসেন এডিশনাল পাঁচশো। ইকুইপমেন্ট পারচেস ডিউরিং দ্য ইয়ার 15,000। এডিশনাল ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 15,000 টাকার। এটা তো যেহেতু ক্রয় করেছেন, এটা তো সম্পদ ক্রয় করেছেন, তাহলে সম্পদ যদি জি, ক্রয় টাকা করেন তাহলে অবশ্যই আমাদের টাকা যাবে। টাকা যাবে। যদি যায় তাহলে মাইনাস হবে। দেখেন ইকুইপমেন্ট পারচেস 15,000 টাকা, এটা মাইনাস হবে কারণ এটা আমরা ক্রয় করেছি, ক্রয় করলে টাকা দিতে হয়। ঠিক আছে, এই 15,000 টাকা থেকে এই দুইটা টাকা যদি আমাদের যোগ বিয়োগ করি তাহলে আমাদের থেকে মাইনাস 7,500 টাকা। তাহলে এই মাইনাস 7,500 টাকার নাম থাকে নিট ক্যাশ ইউজড বাই নিট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এটার নাম কি থাকে বলেন? Net cash used by ইউজড বাই ইনভেস্টিং investing activities. অ্যাক্টিভিটিস। এই হলো আমাদের Investing ইনভেস্টিং এর কাজ। এরপর হবে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর কাজ। কি বলেন? financing activities. ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির ভিতরে কি কি যায় দেখেন। ডিভিডেন্ড তো অবশ্যই, প্রথমে কি যায় বলেন? Dividend. কিন্তু আমাদের এতটুকুর ভিতরে কোনো প্রকার ডিভিডেন্ড নাই, আছে? ডিভিডেন্ড না। বার করতে হবে। ডিভিডেন্ড আমাদের বের করতে হবে। এখন ডিভিডেন্ড বের করার জন্য আমাদের এই যে প্রথমে দেখাইছিলাম কি কি দেখেন, ওপেনিং রিটার্ন আর্নিং 5,000 টাকা, এটার সাথে নিট প্রফিট ইনকাম আমাদের যোগ করতে হবে, প্লাস করতে হবে 36,000 টাকা, হলো আমাদের কত? 41,000 টাকা। এই 41,000 টাকার সাথে আমাদের বাদ দিব ক্লোজিং রিটার্ন আর্নিং। কি করবো বলেন? ক্লোজিং রিটার্ন আর্নিং। তাহলে ক্লোজিং রিটার্ন আর্নিং যদি 26,000 টাকা বাদ দেই তাহলে থাকে আমাদের 15,000 টাকা 15,000 টাকা। ডিভিডেন্ড পেইড। কি থাকে বলেন? ডিভিডেন্ড পেড 15,000। ডিভিডেন্ড পেইড থাকলো 15,000 টাকা। বুঝছেন কি? জি স্যার। তাহলে এখানে লিখলাম ডিভিডেন্ড পেইড। এই দেখেন ডিভিডেন্ড পেইড 15,000 টাকা মাইনাস। ক্লিয়ার? বুঝছেন সবাই? জি। আচ্ছা, এখানে কি এই যে ইস্যু কমন স্টক কি আছে একটু খুঁজবেন, বলেন দি ইস্যু কমন স্টক আছে কিনা? আগের অঙ্কটাও কিন্তু ছিল, এখানে নেই, আছে? জি না। না। এখন এখানে এই দীর্ঘমেয়াদী দায়ের ভেতর আছে বন্ড পেয়েবল। দেখেন বন্ড পেয়েবল 2016 সালে আছে 50,000 টাকা, 2017 সালে আছে 40,000 টাকা। তাহলে এই যে বন্ড এটা তো বোঝেন ঋণ জি। নাকি? দীর্ঘমেয়াদী দেয়। বন্ড পেবল এই টাকাটা ছিল 50,000 টাকা, সেক্ষেত্রে আপনি 40,000 টাকা হয়েছে, তাহলে দিয়েছেন না পাইছেন? দিয়েছি স্যার। দিয়েছেন, তার মানে পরিশোধ করে দিয়েছেন। দেখেন বন্ড এটা অবশ্যই দায়, এটা 2016 সালে ছিল 10,000 টাকা 50,000 টাকা, 2017 সালে আপনি মানে কমাই ফেলাইছেন, মানে 10,000 টাকা দিয়ে এখন হয়েছে 40,000 টাকা। তাহলে যেহেতু বন্ড পেবল টাকা পরিশোধ করছেন সেক্ষেত্রে আমাদের কি হবে, মাইনাস হবে না প্লাস হবে? স্যার মাইনাস মাইনাস হবে। এই দেখেন আচ্ছা, এই যে বন্ড পেবল দেখেন এটাকে বলে আচ্ছা যাই হোক, এটা বন্ড পেবল লিখে আপনি 10,000 টাকা মাইনাস করে দিবেন কারণ এটা পরিশোধ করা হয়েছে। ক্লিয়ার? জি। তাহলে এই দুইটা মাইনাস করলে আসলে আমাদের মাইনাস 25,000 টাকা আসে। এটার নাম হয় স্যার কমন নিট। বলেন? স্যার কমন স্টক যাবে না? কমন স্টক এই যে এখানে কমন স্টক এটা যাবে না। আপনি স্যার যেটার আমি কথা যে কমন বলছেন দেখান দিচ্ছি, এই কমন স্টক, এই কমন স্টক দেখেন আগেও 10,000 এখনো 10,000, এখানে কমন স্টক আসবে না। রিটার্ন আর্নিং তো কখনো যায়নি, গেছে? বুঝতে পারছেন সুদীপ ভাই? জি স্যার।
তাহলে এই বন্ড পেবল আসলে 10,000 টাকা, এই দুইটারে মাইনাস করলে আসে আমাদের মাইনাস 25,000 টাকা। এটার নাম হয় নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ব্যবধান থাকলে তো যাইতো নাকি? হ্যাঁ, আচ্ছা এটার নাম কি? নিট ক্যাশ প্রোভাইডেড বাই, নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আমরা তিনটা পাইছি। তিনটা কি কি? অপারেটিং অ্যাক্টিভিটিস পাইছি আমরা 39,800 টাকা, ফাইন্যান্স ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পাইছি আমরা 7,300 টাকা, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস পাইছি আমরা 25,000 টাকা। এই তিনটার যোগ বিয়োগ যদি আমরা করি থাকে প্লাসে 7,500 টাকা। এই 7,500 টাকার নাম হয় নিট ক্যাশ ইনক্রিজ, নিট ক্যাশ ইনক্রিজ। ঠিক আছে, নিট ইনক্রিজ ইন ক্যাশ, এটা থাকবে নিট ইনক্রিজ ইন ক্যাশ। তাহলে এই নিট ইনক্রিজ ইন ক্যাশ হচ্ছে 7,500 টাকা। And এইটার সাথে আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স কি করতে হয়? কথা বলেন। যোগ করতে হয়। তাহলে এখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে 5,000 টাকা। ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে কত? 5,000 টাকা। এই 5,000 টাকা যোগ করেন। এই যদি 5,000 টাকা যোগ করি থাকে কত আমাদের? 12,500 টাকা। কত থাকে বলেন? 12,500। এই 12,500 টাকার নাম হচ্ছে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই 12,500 টাকার নাম কি? এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই দেখেন এন্ডিং ক্যাশ ব্যালেন্সের উত্তরটা এখন দেখাই আপনাদেরকে। এই 12,500 টাকা। বুঝতে পারছেন? শেষ কিন্তু সজীব ভাই। জি স্যার। মাসুদ ভাই আছে না চলে গেছে? না ভাই আছি। এখন ছিলেন না হয়তো অনেকক্ষণ। কি অবস্থা, বুঝছেন কিছু? হ্যাঁ বুঝছি তো। শুনেন, কঠিনের ভিতরে এই যে 2014 সাল যেটা করাইছি, 2018 সাল যেটা করাইছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভিতরে এই দুইটা আমাদের কাছে একটু বেশি কঠিন লাগে। কারণ এখানে হয়তো মানে এখানে অপচয় বের করতে সমস্যা, আর হচ্ছে একটা ভেতরে নিট ইনকাম বের করা লাগছে, আর একটা ভেতরে ডিভিডেন্ড বের করা লাগছে। সাধারণত ভাবে এই দুইটা জিনিসই বের করতে হলে আমাদেরকে একটু কষ্ট করতে হয়, বা আমাদেরকে বুঝতেই পারতেছি না যে কিভাবে বের করে। ঠিক আছে, বুঝছি এগুলো সব। হয়তো পারেন। সুদীপ ভাই, জি স্যার, বুঝতে পারছি। মাসুদ স্যার রাইয়ান তো আপু, পড়ো এখন। না আরিয়ান না কি কয়, আরিয়ান আপু হ্যাঁ বুঝছি। করতে পারবেন? পারবো। মাশাআল্লাহ, যদি বুঝাইতে পারি তাহলে তো ভালো। স্যার পড়তে গেছিল না? হ্যাঁ গেছিলাম।